অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমরা তোমাদের সমাজ বাংলাদেশের বিশ্ব পরিচয় বই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের পাঠের বিষয় অষ্টম শ্রেণী অধ্যায় 4 ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। তাহলে আমরা বুঝতে পারলাম অষ্টম শ্রেণী কি করবো আজকে আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয় অধ্যায় 4, নাম ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। তাহলে ক্লাসটা আমরা এখন শুরু করি। এখন আমরা জানি যে আমাদের দেশে অনেক বিদেশি শাসকেরা বিভিন্ন সময় শাসন করেছেন। সেই পাল, সেন, মুঘল, ইংরেজ, পাকিস্তান ইত্যাদি বহিরাগত শক্তি আমাদের দেশকে শাসন করেছে। এখানে আমরা এই উপনিবেশিক শাসন বলতে শুধুমাত্র ইংরেজ আমলটাকেই বুঝব। ইংরেজ আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে কিছু দেখা যাক। আমরা দেখব ইংরেজ আমল কখন থেকে ইংরেজ আমল শুরু হয়েছিল। আমরা সবাই জানি যে 1717 সালের 23 জুন পলাশীর আম্রকানন, ভাগীরথী নদী, মীর জাফর, সিরাজদৌল্লা, সবই আমাদের জানা। অর্থাৎ 1717 সালে 23 জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজদৌল্লার পতনের মধ্য দিয়ে ইংরেজ শাসনের সূত্রপাত ঘটেছিল। আর এই ইংরেজরা আমাদের এই ভারত উপমহাদেশকে প্রায় 200 বছর শাসন এবং শাসন করেছিল। সেই ইতিহাস সবাই জানা, সে বিষয়ে আমি আর ওদিকে আজকে যাব না। আজ আমরা শুধুমাত্র তারা যে তার শাসন করেছিল তা নয়, তারা আমাদের এই দেশের শাসনকে স্থায়ী করার জন্য কিছু উন্নয়নমূলক কাজও করেছিল, কিছু জনকল্যাণমূলক কাজ তারা করেছিল। আজ আমরা দেখব ইংরেজ শাসন আমল হচ্ছে 1757 থেকে 1947, এই সময় হচ্ছে ইংরেজ শাসন আমল। এই আমলকে আমরা ঔপনিবেশিক যুগ বলে থাকি। ইংরেজ শাসন আমলে অনেক জমিদার বাড়ি তৈরি হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠান, রেলওয়ে স্টেশন, অফিস আদালত, অনেক বাসভবন ইত্যাদি তৈরি হয়েছিল। এখন আমরা দেখব প্রত্ন শব্দের অর্থ পুরানো। তাহলে পুরানো দিনের ঐতিহ্য, পুরানো দিনের শিল্পকর্ম, এই পুরানো দিনের শিল্পকর্মের মাধ্যমে আমরা পুরানো দিনের কি জানতে পারি? সামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, ধর্মীয় বিশ্বাস, জীবনযাত্রা, চাল চলন, আমরা এগুলোর সম্পর্কে সাম্যক ধারণা পেতে পারি এই প্রত্ন সম্পদের মাধ্যমে। ইংরেজরা বা ঔপনিবেশিক যুগে তারা শুধু ঢাকা শহর বা নির্দিষ্ট কোনো শহর কেন্দ্রিক প্রত্ন সম্পদ গড়ে তোলেনি। তারা সমস্ত ভারত উপমহাদেশে, বিশেষ করে আমাদের দেশে তারা অনেকগুলো শিল্পকর্ম স্থাপন করেছিল। আজ আমরা ঢাকা শহরে প্রাচীন বা প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সম্পর্কে আমরা একটু জানব। দেখি আমাদের পাঠে আসা যাক। ওই সময় যেহেতু ইংরেজরা মুসলমানদের বা অর্থাৎ মুঘলদের বিতাড়িত করে এই দেশে ক্ষমতা গ্রহণ করেছিল, সেহেতু ইংরেজ প্রভুত্ব দেশে টান ছিল। কিন্তু ইংরেজদের আগে এই দেশে ছিল প্রচুর মুসলিম শাসন। ফলে এদেশে তারই ধারাবাহিকতায়
অনেক মসজিদ তৈরি হয়েছিল, ছিল হিন্দু, হয়েছিল হিন্দুদের জন্য গির্জা মন্দির, আর খ্রিস্টানদের জন্য গির্জা, এগুলো বৌদ্ধ মন্দির ইত্যাদি অনেক কিছু তৈরি হয়েছিল। ঢাকা শহরে এরকম অনেক মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডা বৌদ্ধ মন্দির এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঢাকা শহরে যে মসজিদগুলো তৈরি হয়েছিল সেগুলো মোগল রীতিতে তৈরি হয়েছিল। মোগল রীতি কি? অর্থাৎ মুঘলদের সংস্কৃতি অনুযায়ী ইমারতগুলো যে তৈরি পরিকল্পনা নকশা, একে বলা হয় মোগল রীতি। কিন্তু ওই সময়ে এদেশে শাসন করত ইংরেজরা, আর ইংরেজরা তো ইউরোপীয় লোক, এই জন্য আমাদের এই মসজিদ, মন্দির বা গির্জাতে মুঘল রীতির পাশাপাশি ইউরোপীয় রীতিও আমরা দেখতে পাই। তাহলে ঢাকা শহরে অনেক মসজিদ, মন্দির এগুলো গড়ে উঠেছিল। ঢাকা শহরের অনেক উল্লেখযোগ্য মসজিদ রয়েছে। এই উল্লেখযোগ্য মসজিদগুলো হলো লালবাগের মসজিদ, সূত্রাপুরের করবেলা জামে মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ। সূত্রাপুরের করবেলা জামে মসজিদ খুব সুন্দর। লক্ষ্মীবাজার মসজিদ, বেচারাম দেউরি মসজিদ, কয়েকগুলি মসজিদ, সূত্রাপুরের সিনহা বেগম মসজিদ, এই মসজিদগুলো অত্যন্ত কারুকার্যময় এবং চিত্তাকর্ষক। এই মসজিদগুলোর উপরে বিভিন্ন চাঁদ, তারা এবং লতাপাতার চিত্র খচিত, এগুলোকে বলা হয় টেরাকোটা। পোড়ামাটির ফলক দিয়ে এগুলো সুন্দর করে তৈরি করা, লিখে লিখে তৈরি করা চাঁদ, তারা, সেখানে রয়েছে লতাপাতা গাছের সুন্দর সুন্দর ছবি মোজাইক করা, সুন্দর করে এই সমস্ত মসজিদগুলো তৈরি করা হয়েছে। এছাড়া ইংরেজ আমলে আমরা জানি যে শিয়া এবং সুন্নি মুসলমানের দুটা, শিয়া এবং সুন্নি মুসলমানের দুটা রূপ, দুটা বৈশিষ্ট্য আছে। তাহলে শিয়াদের জন্য ভূমিকম্প ক্ষতিগ্রস্ত হয়েছিল এরকম ইমামবাড়া এবং মসজিদ দালান, এগুলো ইংরেজ আমলে আবার পুনর্নির্মিত হয়েছিল। তাহলে এগুলো ঢাকায় অবস্থিত। সেগুলো কি? শিয়াদের জন্য ইমামবাড়া, মসজিদ দালান, এগুলো ইংরেজ আমলে তৈরি করা হয়েছিল। এগুলোর অস্তিত্ব এখনো আছে, আমরা দেখতে পাই। শুধু মসজিদই নয়, ঢাকাতে অনেক মন্দিরও তৈরি হয়েছিল। হিন্দুদের উপাসনা করার জন্য এই উপাসনালয় তৈরি করা হয়েছিল। এগুলো বিখ্যাত মন্দির আমরা ঢাকা শহরে গেলে এখনো দেখতে পাই। অবশ্যই যারা ঢাকাতে বাস করেন তারা দেখেই। তাহলে আমরা এই মন্দিরগুলোর নাম আমরা জেনে নিই। কি কি মসজিদ ছিল? মন্দির ছিল ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির, ঢাকার বিখ্যাত মন্দির ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির। এছাড়া আরো অনেক মন্দির ছিল। এখানে ইংরেজরা যেহেতু ছিল খ্রিস্টান, তারা এদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করেছিল। তাদের সাথে সাথে অনেক খ্রিস্টানরাও ইউরোপ থেকে আমাদের দেশে আগমন করেছিল। তাই এদের উপাসনা করার জন্য গির্জা তৈরি হয়েছিল। এরকম গির্জা দেখি কি গির্জা আছে। আর্মেনিয়ান গির্জা, এটা 1781 তৈরি করা হয়েছিল। সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা, দেখো সেন্ট টমাস অ্যাংলিকান ও হলি ক্রস গির্জা, এই বিখ্যাত গির্জা এই ইংরেজ আমলে তৈরি করা হয়েছিল। এছাড়া আরো অনেক গির্জা তৈরি করা হয়েছিল ঢাকা শহরে, যেগুলো আমরা দেখতে পাই। এরপরে আমরা দেখব পার্ক। কি কি পার্ক তৈরি করা হয়েছিল? এই পার্কগুলো রয়েছে বাহাদুর শাহ পার্ক। নওয়াব আব্দুল গনি এই বাহাদুর শাহ পার্ক স্থাপন করেছিল। নওয়াব আব্দুল গনি এই বাহাদুর শাহ পার্ক স্থাপন করে ইংরেজ রানী ভিক্টোরিয়ার নাম অনুযায়ী এর নামকরণ করেছিলেন ভিক্টোরিয়া পার্ক।
কিন্তু 1917 সালে এখানে 1857 সালের স্বাধীনতা সংগ্রামে বা সিপাহী বিদ্রোহে, প্রথম স্বাধীনতা সংগ্রাম বা সিপাহী বিদ্রোহে যে সৈনিকরা জীবন উৎসর্গ করেছিল তাদের স্মৃতি রক্ষার্থে এখানে একটা স্থল তৈরি করা হয়েছিল, স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল। আর এটা তৈরি করা হয়েছিল 1917 সালে এবং তখন এর নামকরণ করা হয়েছিল শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ নাম অনুযায়ী এই পার্কের নামকরণ আবার করা হয়েছিল বাহাদুর শাহ পার্ক। তোমাদের নিশ্চয়ই মনে আছে 1757 সালের 23 জুন পরাজিত হয়েছিল। এর 100 বছর পরে 1857 সালে এই দেশের সিপাহী বিদ্রোহ, প্রথম স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। 100 বছর পরে, ঠিক তারও 100 বছর পরে 1917 সালে এইসব বিদ্রোহীদের এইসব শহীদদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল 1917 সালে। এখানে অনেক জমিদার বাড়ি তৈরি করা হয়েছিল আর এই ইংরেজ আমলে। এরকম জমিদার বাড়ি আহসান মন্দির এখনো দাঁড়িয়ে আছে। অবশ্য বর্তমানে এটা একটা জাদুঘর। আমরা সেখানে শিক্ষা সফরে বা বিভিন্ন সময়ে আমরা এই জাদুঘরে যাই। তোমরা হয়তো অনেকে গিয়েছ, এই আহসান মন্দির সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ, অনেকে অনেক কিছু দেখেছ। তাহলে এরকম একটা জমিদার বাড়ি আহসান মন্দির। এছাড়া ইংরেজ আমলে অনেক বাড়িতে অফিস হিসেবে ব্যবহার করা হতো। তাছাড়া অনেক বাড়িও সুন্দর সুন্দর বাড়ি তৈরি করা হয়েছিল। এরকম ঢাকা শহরে অফিস এবং বাড়ি হিসেবে ব্যবহার করা হতো রূপলাল হাউস এবং রোজ গার্ডেন। রূপলাল হাউস এবং রোজ গার্ডেন পুরানোটা অবস্থিত, তোমরা গেলে দেখতে পাবে। এছাড়া কার্জন হল, আমরা লর্ড কার্জন নাম শুনেছি, পুরুষের একজন লর্ড, ইংরেজ শাসক। আমাদের দেশে উনি শিক্ষা বিস্তারের জন্য কার্জন হল তৈরি করেছিলেন। এই কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে বিজ্ঞান অনুষদের একটা অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই কার্জন হল শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান অনুষদ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া বিচার আচার করার জন্য বিভিন্ন আদালত তারা প্রতিষ্ঠা করেছিলেন। এরকম একটা আদালতের নাম পুরানো সুপ্রিম কোর্ট ভবন। এটাও ইংরেজ আমলে অর্থাৎ ঔপনিবেশিক যুগে তৈরি করা হয়েছিল। আমরা দেখব ঢাকা শহরে নয়, ঢাকা শহরের বাইরেও ইংরেজরা অনেক স্থাপত্য নিদর্শন নিয়ে গেছেন। তাহলে ঢাকা শহরের বাইরে যাওয়া যাবে। এবার আমরা দেখি ঢাকা শহরের বাইরে কি কি স্থাপত্য শিল্প তারা বা ওই সময় গড়ে উঠেছিল। প্রথমে দেখা যাক ঢাকা শহরের পার্শ্ববর্তী আমাদের নারায়ণগঞ্জ সোনারগাঁ, আমরা সবাই জানি একটা বিখ্যাত বাণিজ্য কেন্দ্র ছিল। এখানে মসলিন কাপড় জন্য বিখ্যাত ছিল। কুটির শিল্প হিসাবে এই এলাকা খুবই সুনাম ছিল। এ কারণে এখানে গড়ে উঠেছিল অনেক ঔপনিবেশিক শাসনের নিদর্শন। আমরা দেখতে পাবো এখানে ঢাকা শহরের বাইরে রয়েছে সোনারগাঁ। এই সোনারগাঁয়ের পানামনগরীতে 52টি ইমারত গড়ে উঠেছিল। রাস্তার দুই পাশে 52টি ইমারত গড়ে উঠেছিল। উত্তর দিকে ছিল 31টি এবং দক্ষিণ দিকে ছিল 21টি। এই পানামনগরে এই স্মৃতিচিহ্নগুলো এখনই রয়েছে। এগুলো সব ব্রিটিশ আমলে তৈরি, এতে দেখো একটু পানামনগরে 52টি, উত্তর পাশে ছিল 31টি এবং দক্ষিণ পাশে ছিল 21টি। সবগুলো ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। এগুলো যদিও ইংরেজ আমলে তৈরি করা হয়েছিল, কিন্তু এখানে মুঘল রীতি আমরা নকশা দেখতে পাই। কারণ ইংরেজদের আগেই তো ছিল পূর্বসূরি মুঘল, এই জন্য মুঘলদের কিছু
স্থাপত্য ছোঁয়া আমরা দেখতে পাই। অবশ্যই ইংরেজদের ছোঁয়া কিছু ছিল, ব্রিটিশ ইউরোপীয় ছোঁয়া কিছু এখানে দেখা যায়। এই সমস্ত ইমারতগুলোকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য চারিদিকে ছিল পরীক্ষা। চারিদিকে কি ছিল? পরীক্ষা। পরীক্ষা মানে গর্ত। একটা বিল্ডিং এর আমরা দেখি বর্তমানে আমাদের বাড়ি বা কোন প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য চারিদিকে আমরা ওয়াল দিয়ে দিই, যাতে করে বাইরের লোকেরা আমাদের ভিতরে আসতে না পারে। কিন্তু ওই সময় বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রাসাদকে রক্ষা করার জন্য চারিদিকে পরীক্ষা খনন করা হতো, মানে গর্ত খনন করতো, অনেক বড় গর্ত। বাইরের লোকেরা এই গর্তে পড়ে মারা যেত, তারা বাড়িতে ঢুকতে পারতো না। তাহলে এই সর্দার বাড়িতে, অর্থাৎ এই পারামনগরে যে ইমারতগুলো দেখা যায়, এখানে চারিদিকে বাড়ির চারিদিকে ইমারতের চারিদিকে পরীক্ষা খনন করা হয়েছিল বাড়িগুলোকে সুরক্ষা করার জন্য। এরকম সোনারনগরে, সোনারগাঁয়ে অনেকগুলো বাড়ি রয়েছে। সে বাড়িগুলো জেনে নিই আমরা। কি কি বাড়ি আছে? সর্দার বাড়ি আমরা জানি, এখানে রয়েছে সর্দার বাড়ি, আছে আনন্দ মোহন পোদ্দারের বাড়ি, আছে হাসি মহেশের বাড়ি। এরকম আরো কয়েকটা বাড়ি এখানে বিখ্যাত জমিদার বাড়ি রয়েছে। এই বাড়িগুলো ইতিহাসের অংশ, বিখ্যাত পুরনো ঐতিহ্য। এগুলো দেখো, সর্দার বাড়ি তৈরি করা হয়েছে 1901 সালে। সর্দার বাড়ি তৈরি করা হয়েছিল 1901 সালে। বর্তমানে এটাকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এটাকে সংস্কার করে এর শ্রীবৃদ্ধি ঘটিয়ে রঙিন মোজাইক দিয়ে এবং রঙিন ভাবে নকশা করে এটাকে বর্তমানে লোকশিল্প জাদুঘর হিসেবে রূপান্তর করা হয়েছে। আর এই সর্দার বাড়িতে বর্তমান দোতলা বাড়ি, এখানে রয়েছে 70টি কক্ষ রয়েছে। বাড়ির দোতলা 70টি কক্ষ রয়েছে, রঙিন মোজাইক এবং কারুকার্য মিশ্র। এবার আমরা দেখব ময়মনসিংহে রয়েছে শশীলজ। ময়মনসিংহ শশীলজ জমিদার বাড়ি, এটা মুক্তাগাছা জমিদার বাড়ি তৈরি করেছিল। ময়মনসিংহ শশীলজ মুক্তাগাছা জমিদার বাড়ি তৈরি করেছিল। আরো রয়েছে ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা মানিকগঞ্জ। এই মানিকগঞ্জের সাটুরায় রয়েছে বালিহাটি জমিদার বাড়ি, এটা একটা বিখ্যাত জমিদার বাড়ি। এরকম আরো দেশের বাইরে রয়েছে রংপুর, রংপুরে রয়েছে তাজহাট জমিদার বাড়ি, রংপুরে রয়েছে তাজহাট জমিদার বাড়ি। এছাড়া নাটোরে দীঘাপুতিয়া জমিদার বাড়ি, নাটোরে রয়েছে দীঘাপুতিয়া জমিদার বাড়ি। খেয়াল করো, নাটোরে রয়েছে দীঘাপুতিয়া জমিদার বাড়ি। বর্তমানে এটা উত্তরা জনভবন নামে পরিচিত। আমরা দেখলাম এই প্রত্ন নিদর্শনগুলো শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নয়, ঢাকার বাইরে সারা দেশে ছড়িয়ে আছে। এর দ্বারা আমরা বুঝতে পারি ইংরেজরা বা প্রত্ন যুগের সময় যারা ইংরেজরা উপর ব্রিটিশ শাসনরা শুধু একটা এলাকায় তাদের শাসনকে রাখতে চায়নি, সারা দেশে তারা শাসনকে ছড়িয়ে দিয়েছিল। এভাবে তারা সারা দেশে বিভিন্ন স্থানে এই প্রত্ন সম্পদ ছড়িয়ে রয়েছে। তাহলে আজকে আমরা জানলাম প্রত্ন সম্পদ কি, কোথায় কোথায় প্রত্ন সম্পদ রয়েছে, ঢাকা শহরের বিশেষ বিশেষ উল্লেখযোগ্য প্রত্ন সম্পদগুলো কি কি, প্রত্ন নিদর্শনগুলো কি কি। এছাড়াও এই পাঠে আমরা আরো জেনেছি ঢাকার বাইরে কোথায় কি কি প্রত্ন সম্পদ রয়েছে, এগুলো আমরা জেনেছি। এখন আমরা দেখব যে এই প্রত্ন সম্পদগুলো কালের বিবর্তনে হারিয়ে যাবে। আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন তারা এগুলো জানবে না, কিন্তু এগুলো ইতিহাসের অংশ, এগুলো ঐতিহ্য, এগুলো সংস্কৃতি, এগুলো জানার দরকার। পুরানো ইতিহাসকে জানতে গেলে এগুলো আমাদের জানা দরকার। কারণ কি? কারণ পুরানোকে
এগিয়ে যায়। তাহলে এই সম্পদগুলোকে সংরক্ষণ করে রাখা খুব জরুরি দরকার। পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই সব সম্পদগুলোকে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হয়েছে। আমাদের দেশেও এরকম এইসব সম্পদকে খুব যত্ন করে জনগণকে দেখাবার জন্য রেখে দেওয়া হয়েছে। আর এই রেখে দেওয়ার স্থানগুলোর নাম হচ্ছে জাদুঘর। আমাদের দেশে অনেকগুলো জাদুঘর রয়েছে। বিশেষ করে জমিদার বাড়িগুলোকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। আর এই সমস্ত জাদুঘরে জমিদারদের ব্যবহার করার বিভিন্ন জিনিসপত্র এগুলো রয়েছে। আমরা দেখি এগুলো কি রয়েছে। জাদুঘরে সংরক্ষিত প্রতি সম্পদ। এসব সম্পদ দেখে মানুষ পুরোনো দিনের ইতিহাস জানবে, ঐতিহ্য জানবে, পুরোনো দিনের জীবনযাত্রা জানবে, জনগণের খাবার, ধর্ম, রীতিনীতি, চালচলন, আচার ব্যবহার এগুলো জানবে। এই জন্য জাদুঘরে সমস্ত সম্পদগুলোকে স্থান দেওয়া হয়েছে। এই সমস্ত জমিদার বাড়িতে জমিদারদের ব্যবহার করা আসবাবপত্র, তৈজসপত্র, মৃৎপাত্র, তাদের পোশাক, তরোয়ার, অস্ত্র, তাদের বই, তাদের সংস্কৃতি সবগুলোকে সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। আমরা যখন বিভিন্ন জাদুঘরে যাই, অবশ্য তোমরা গিয়েছ, আমি মনে করি তোমরা সবাই গিয়েছ এবং দেখেছ যে এই সমস্ত জাদুঘরে অনেক সম্পদগুলোকে, এই সম্পদগুলোকে রেখে দেওয়া হয়েছে। বর্তমানে এরকমই একটা জাদুঘর আমাদের দেখতে পাবো আমরা। বর্তমানে আহসান মন্দির, ঢাকার বুড়িগঙ্গা নদীতে অবস্থিত আহসান মন্দির, এখানে নবাবরা তৈরি করেছিল। এই কারণে এই আহসান মন্দিরে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র, তৈজসপত্র সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আমরা এখানে গেলে আমার নবাবদের যদি খাট দেখি, তাহলে আমরা বুঝতে পারবো নবাবেরা ওই যুগে কোন খাটে ঘুমাতো। তাদের বালিশ দেখলে বুঝতে পারবে এই বালিশ ব্যবহার করতো। তাদের বিভিন্ন মৃৎপাত্র, তৈজসপত্র দেখলে আমরা বলতে পারবো ওই যুগের এই ধরনের জিনিস ব্যবহার করতো। ওই যুগে তারা বাতি জ্বালানোর জন্য কিভাবে ব্যবহার করতো, কি লাইট ব্যবহার করতো, আমরা সব দেখে এসেছি সেখানে। এখানে সমস্ত নবাবদের ব্যবহৃত জিনিসগুলো রয়েছে। এছাড়া রয়েছে রংপুরের তাজহাট জমিদার বাড়ি। রংপুরের তাজহাট জমিদার বাড়ি এটাও একটা বড় জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে অবশ্য আমি যাইনি, তোমাদের অনেক যেতে পারো। যারা ওই এলাকায় থাকো বা যারা এখান থেকে গিয়েছ তারা দেখবে যে এই সমস্ত জাদুঘরে বিভিন্ন নবাবদের জিনিসপত্র সুন্দর করে সাজানো রয়েছে। আমাদের দেখানোর জন্য জনসাধারণের উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নেক্সট জেনারেশন তারা দেখবে, তারপরের জেনারেশন তারা দেখবে। এভাবে এই সমস্ত ঐতিহ্যগুলোকে তারা ধারণ করবে এবং পুরোনো দিনের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে তারা একটা সূক্ষ্ম চিন্তা চেতনা ধারণা অর্জন করতে পারবে। তাহলে আমাদের এই ঐতিহ্য জানা দরকার, ঐতিহ্যকে বোঝা দরকার। আর এই বুঝতে যে আমাদের প্রত্যেককে জাদুঘরে যাওয়া প্রয়োজন। আমরা এই বইয়ে অনেক কিছু পড়ি, অনেক কিছু মুখস্থ করি, কিন্তু এই পড়া এবং মুখস্থকে মিলিয়ে নেওয়ার জন্য হলেও আমি মনে করি সবাইকে একবার হলে জাদুঘরে যাওয়া উচিত। আমরা সেখানে পড়বো এবং বাস্তবে দেখবো, তাহলে এটা কখনো ভুলবো না। এটা আমাদের চিন্তা চেতনায় সদা জাগ্রত থাকবে। আমি আশা করব সমস্ত শিক্ষার্থী তোমরা সবার সাথে মিলে এই সব জাদুঘরে যাবে। আমাদের ঐতিহ্যকে, আমাদের ইতিহাসকে জানতে আমরা যাব। বিশেষ করে একটা কথা বলি, ঢাকা জাদুঘরে তো অনেকে গিয়েছে, আমাদের পাশে অবস্থিত। সেখানে দেখবে আমাদের মুক্তিযুদ্ধের যে সমস্ত অস্ত্র
সেখানে রয়েছে। এইগুলো থেকে তোমরা যা ছোট এখন তোমরা নিশ্চয়ই মূর্তি চিন্তা করাই, তোমরা মূর্তিতে শুনেছ, তোমরা মূর্তিতে পড়েছ, কিন্তু বাস্তবে দেখনি। কিন্তু যদি বইয়ের পড়ার পাশাপাশি তোমরা যদি জাদুঘরে যাও, আমি মনে করবো তোমরা বাস্তবতা উপলব্ধি করতে পারবে। তাই সবাইকে আমি আরো একবার এই জাদুঘরগুলোতে যে আমাদের ঐতিহ্যকে দেখার জন্য অনুপ্রাণিত করবো। তোমরা যাবে এবং অনেক কিছু শিখবে। তাহলে আজকে ক্লাসটা পড়াবো না। আমাদের এই ক্লাস যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। নেক্সট ক্লাস আমরা পরবর্তী সম্পর্কে জানবো। এই পর্যন্ত আজকে শেষ। আল্লাহ হাফেজ।